পরিবার থেকেও কিন্তু এই সচেতনতার জায়গাটা প্রথমেই শুরু করতে হবে বলে আমাদের বিশ্বাস, এবং আমরা সেটা প্রথম থেকেই চাই। এই যে বাবা মারা ডিনাই করছে এবং তার একটা ডিনাইল ফেজ আছে যে আমার বাচ্চা মনে হয় না আরো এটার মধ্যে এখনো জড়িয়ে যায়নি বা এখনো সেই মাদকাসক্ত সেরকম ভাবে হয়তো না, এটাকে আসলে কি করে আরো উপশম করা যায় বা আরো কি কার্যক্রম হাতে নেওয়া যায়? আমরা মনে করি যে আপনার মানে আমাদের যে মানে সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের যে এখন দেখেন বিভিন্ন ধরনের মানে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, এই মিডিয়াগুলোতে কিন্তু আরও বেশি প্রচার দরকার। প্রচার হলে কিন্তু জানেন এই সন্ধ্যাবোধগুলো তো তৈরি হবে। আমরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের যে ক্ষতিকার একটা কঙ্কাল, একটা মানুষের কঙ্কাল দিয়ে কোন কোন মাদক কোন এলাকায় মানে ক্ষতি করছে সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় লটকায় দিয়েছি, এবং সেখানে যদি গার্জেনরা দেখে যে না এটা ক্ষতি হচ্ছে, তারপরে আমরা বিভিন্ন ধরনের কিউজ কিন্তু আমরা দিচ্ছি, তারপরে আমরা স্কেল, তারপরে আমরা বই, মানে আমরা খাতা, মানে আমরা প্রচারের জন্য কিন্তু আমরা অনেকগুলো মানে মেজর আমরা মানে হাতে নিয়েছি। কিন্তু তারপরেও তো এটা আপনার এটা আমাদের দেন আমরা বিভিন্ন ধরনের লিফলেট কিন্তু দিয়ে আসি। লিফলেটটা দেখবেন মানে এখন কিন্তু সে পড়ার লোক নাই, আসলে আমি সেটাই বলতে চাচ্ছিলাম, কিছু পড়ছে না কিন্তু এখন সেদিন পড়তো এটা আর কি। তারপরে আমরা অনেক জায়গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে আমি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করি কেন, এবং আপনি অবাক হবেন, আমি এটা মানে খুব এর সাথে বলছি, আমি চিটাগাংয়ে যখন পোস্টিং ছিল আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গেছি। তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি এটা হয়তোবা আমি মনে করি অন্য কোনো স্টুডেন্ট এটা নেগেটিভলি না নেওয়ার জন্য আর কি, এই জন্যই বলছি, কারণ আমি কিছু খুব স্বাভাবিক কিছু প্রশ্ন করছিলাম তাদেরকে, কিন্তু এবং আমি প্রশ্নের সাথে সাথে আমি পুরস্কার ঘোষণা করছিলাম, যদি আমার এই প্রশ্নগুলো উত্তর দিতে পারে তাহলে আমি সাথে সাথে তাকে 1000 টাকা করে পুরস্কার দেব। তারা কিন্তু অনেক এটা ব্রেন স্টর্মিং করছে, কিন্তু তারা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, অতি সাধারণ কিছু প্রশ্ন দিতে পারে নাই। তার মানে কি, তারা কিন্তু এখন কিন্তু পড়াশোনার বাইরে থেকে অন্য ট্র্যাকে চলে গেছে, আসলে জ্ঞানের চর্চার জায়গাটাকে এখন নাই, কিন্তু এখন কিন্তু পড়ার কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে। দেখেন আমরা যখন বিশেষ পরীক্ষাতে ছিলাম কিংবা আমরা যখন করছিলাম, আমাদের কিন্তু এই যে পাবলিক লাইব্রেরিতে যে বিভিন্ন লাইব্রেরিতে যে আমাদের কিন্তু ওই নোট করতে হতো, আমরা মানে এই বিভিন্ন পত্রিকা কিনতাম, পত্রিকা কিনে আমরা ওখান থেকে কিন্তু ডায়েরি মেনটেন করতাম নোট কেনার জন্য। আর এখন দেখেন অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি যা কিছু বলবেন বলে আপনি সার্চ দিবেন, দেখবেন সাথে সাথে কিন্তু আপনার প্রশ্ন অ্যানসার সব কিছু চলে আসছে, কিন্তু সেটাকে আমরা ইউজ করছি না, সেটা আমরা ইউজ করছি না, আমরা ইউজটাকে আমরা অ্যাবিউজ করছি আসলে। আমাদের এটার ভিতরে কিন্তু অনেক শিক্ষার কিছু আছে, অনেক কিছু আছে এখানে। আপনার দেখেন কোরআনের তেলাওয়াত আছে, আপনার এখানে তরজমা আছে, আপনার মানুষের বিভিন্ন নবী রাসূলদের জীবনী আছে, সবকিছু কিন্তু এখানে আছে, কিন্তু আমরা কিন্তু ওই দিকে যাচ্ছি না, আমরা এর সবচেয়ে খারাপ সাইডটাই কিন্তু আমরা আসলে নিচ্ছি। প্রযুক্তির যে সঠিক ব্যবহার এটা সম্পর্কেও আসলে এটাও কিন্তু দরকার, এটাও কিন্তু আপনার দরকার আছে, যদি আমরা এটাও যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু দরকার ছিল। একদমই তাই ভাইয়া, যেটা প্রথমে একটু মাঝখানে বলছিলাম যে এখন কিন্তু প্রযুক্তির সক্ষমতা অনেক বেশি, যারা আসলে এই যে মাদক চোরাচালানের সাথে আসলে জড়িত আছে এবং তারা ডার্ক ওয়েব ব্যবহার করে মাদক চোরাচালান করছে, বিটকয়েন ইউজ করছে, যেটা আসলে ট্রেস করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রযুক্তির সক্ষমতার দিক থেকে সেই অনুযায়ী আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা অভিযান পরিচালনা করেন তাদের জায়গাটা আসলে কেমন, বা তারা কি করে এই প্রযুক্তিগত বিষয়টাকে হ্যান্ডেল করছেন? আমরাও কিন্তু এটা এখন দেশে বিদেশে কিন্তু আমরা এই বিষয়গুলো ট্রেনিং আমরা নিচ্ছি, ট্রেনিং নিয়ে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায় সে বিষয়ে কিন্তু আমরাও পিছাই নাই, এবং আমাদের প্রত্যেকটা সংস্থা কিন্তু এটা আমরা কিন্তু রপ্ত করছি। আমরা কিভাবে যে এই ডার্ক ওয়েবের মাধ্যমে কিভাবে বিটকয়েনের মাধ্যমে যে কিভাবে এটার পাচার হচ্ছে কিংবা কিভাবে তারা এটা করে, এগুলো কিন্তু আমরাও কিন্তু পিছাই নাই। কিন্তু এখন দেখেন যখন আমরা আরেকটা জিনিস রপ্ত করি, এটা মানে নতুন আরেকটা জিনিস তৈরি হয় আর কি। এখানে আপনি দেখেন এখান থেকে 2 বছর আগেও কিন্তু আপনি বিটকয়েন বলে কিছু আছে এটা জানতেন, এখন কিন্তু আমাদের কাছে মোটামুটি সবাই এখন দেখাও যাচ্ছে না কিন্তু, এবং এটা যে কি এটাও যাচ্ছে না আর কি, বুঝতে পারছেন? তো আসলেই আমি মনে করি যে মানে আপনার আমরা যে স্ট্র্যাটেজি কাজ করছি যে আসলে শুধুমাত্র আইন প্রয়োগ করে হবে না, আপনার এই আইনের সাথে সাথে সচেতনতা বোধ যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই যে মাদকের যে ভয়াবহ যে সমস্যা, এই সামাজিক ব্যাধি কিন্তু আমরা কোনোভাবেই এটাকে মুক্ত করতে পারবো না। এবং দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু যেখানে যে বক্তৃতায় যান না কেন উনি কিন্তু বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স। আমরা কিন্তু সেই জিরো টলারেন্স নিয়ে কিন্তু আমরা কাজ করছি, যার কারণে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কিন্তু কঠিন আইন। এই আইনটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু শুধু একটা সংস্থা মানে আমাদের মাদকদ্রব্য নোডাল এজেন্ট হিসাবে কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু না, আমাদের সাথে সাথে কিন্তু সমস্ত সংস্থাকে দেওয়া যেন সব সংস্থা এটার বিরুদ্ধে কাজ করতে পারে, তার মানে এটাকে কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আমাদের দেশে কিন্তু মাদক উৎপাদন হয় না, আবার বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন এক জায়গায় যেখানে কিন্তু পৃথিবীর 2টা মাদক প্রবণের বলয়ের মধ্যে কিন্তু বাংলাদেশের গোল্ডেন ট্রায়াঙ্গেল আমরা যেটা বলছি, একদিকে আপনার গোল্ডেন ট্রায়াঙ্গেল, একদিকে গোল্ডেন ক্রিসেন্ট।
আর গোল্ডেন ট্রায়াঙ্গেলের একটা মানে মোস্ট একটা এই সদস্য রাষ্ট্র কিন্তু মিয়ানমার। আর মিয়ানমার দেখেন, মিয়ানমার হলো মানে তাদের একটা আনরেস্ট, পৃথিবীর একটা আনরেস্ট কান্ট্রি। তাদের আসলেই কিন্তু তাদের মানে কি অবস্থা যে মিয়ানমার দেশটা চলছে তারা নিজেরাও কিন্তু জানে না। তাদের ভিতরে দেখেন কি দলাদলি ইয়ে অবস্থা। এখন এইটা কিন্তু তাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ইফেক্ট হচ্ছে, কিন্তু সাংঘাতিকভাবে ইফেক্ট হচ্ছে। আমরা যেটা হলো গুনতিতে ইয়াবা হয়তো ধরি লক্ষ লক্ষ, এইটা থাইল্যান্ডে কিংবা অন্যান্য দেশে এই মায়ানমার ইয়াবা টনে টনে ধরছে। তার মানে সে যে আমরা যে শুধুমাত্র বাংলাদেশে যে সাফার হচ্ছে তা না কিন্তু আর কি, মালয়েশিয়া সাফার হচ্ছে, ইন্দোনেশিয়া সাফার হচ্ছে, থাইল্যান্ড সাফার হচ্ছে, বিভিন্ন দেশ কিন্তু তাদের এই যে অবৈধ এটাকে কিন্তু সাফার হচ্ছে। আরেকটা জিনিস দেখেন, আমাদের যে সচেতনতার কথা কেন বলছি, আমি যে চিটাগাংয়ে দায়িত্বে থাকা কালীন সময়ে আপনার আমাদের দেশের অনেকেই আপনার টেকনাফ কিংবা আপনার সেন্ট মার্টিনে বেড়াতে যাচ্ছে। বেড়াতে যেয়ে জানেন তারা বেড়াতেও যাচ্ছে, তারা আবার ইয়াবা ক্যারি করছে। এবং ইয়াবা ক্যারির ধরনটা যদি আপনি জানেন তখন আরও অবাক হয়ে যাবেন আর কি। ইয়াবা তারা কিন্তু পেটে করে খেয়ে আসছে। এখন আপনি বলেন, আমরা এমনও আছে যে 9 জনের একটা টিম, 9 জনের টিমের ভিতরে 9 জনের পেটে ইয়াবা পেয়েছি। আচ্ছা, তারা টেকনাফ থেকে আসছে, ভয়াবহ অবস্থা না দেখেন। টেকনাফ থেকে তারা কেউ 3000, কেউ 4000, কেউ 5000 এবং আমরা সর্বোচ্চ 6000 পর্যন্ত পেটে করে আসছে। মহিলারা আপনার 4000, নারী এবং শিশুদেরকে বেশি ব্যবহার করা হচ্ছে। তারা খেয়ে আসছে ওখান থেকে। খেয়ে আসার পরে তারা মানে তাদের গন্তব্যে আসার পরে তারা ওটা স্টুলের সাথে তারা পায়খানার সাথে এটা বের করছে। বের করার পরে তারা এটা আবার বাজারজাত করতেছে কিন্তু দেখেন। তো এইটা দেখেন আমাদের জন্য কত বড় এম্বারাস দেখেন। আমি কয়জনকে সার্চ করবো বলেন? আপনার কি পরিমাণ ওখান থেকে পর্যটক কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনে যাচ্ছে কিংবা কত পর্যটক আসছে এবং কত মাধ্যমে আসছে দেখেন। এখন কক্সবাজার থেকে ডাইরেক্ট ট্রেন সার্ভিস হয়ে গেছে। আমি একটা ট্রেনে কত যাত্রী দেখেন, কয়জন যাত্রীকে আমি সাসপেক্ট করব আর কয়জন যাত্রীকে আমি নামে তাদের এক্সরে করব বলেন? এটা যদি আপনি সচেতনবোধ তৈরি না হয়, আগে দেখেন একটা কনসিলমেন্ট হয়তো দেখা যাচ্ছে লেপের ভিতরে করে বিভিন্নভাবে কনসিল করে গাড়ির এর মধ্যে করে নিয়ে আসতো, অনেকভাবে কিন্তু নিয়ে আসতো। এখন আপনার সর্বশেষ যে কনসেপ্টটা সেটা হলো পেটের মধ্যে করে নিয়ে আসা, একদম বডিতে সে ক্যারি করছে, বডি তো ক্যারি করতে হচ্ছে না, পেটের মধ্যে করে সে নিয়ে আসছে আর কি। এইটা আমাদের জন্য কিন্তু খুবই এম্বারাসিং এবং আমরা অনেক সময় ভয় পাই যে আমরা দেখেন তাকে হয়তো যে স্টুলের সাথে বের করার জন্য আমরা হয়তো একটা সিরাপ তাকে খাওয়াই, অ্যাম্বুলিক একটা সিরাপ আছে সেটা তাকে আমরা খাওয়াই। খাওয়ানোর পরে যদি আল্লাহ না করো কোনো কারণে তার যদি ওভার স্টুলের কারণে সে যদি আপনার মারা যায়, তাই এটা আমাদের জন্য কিন্তু আবার একটা খুব ভয়াবহ একটা অনেক ঝুঁকির মধ্যে কিন্তু আমাদের করতে হচ্ছে। তারপরে দেখেন আমরা হয়তো সাসপেক্ট করছি 5 জনকে আমরা নামাই নিয়ে আসলাম মানে ট্রেন থেকে কিংবা বাস থেকে কিংবা ইয়ারেও কিন্তু এটা আসে আর কি। এখন দেখা যাচ্ছে তার মধ্যে 5 জনকে আমরা এক্সরে করে দেখে 1 জনের পেটে পেয়েছি। বাকি 4 জন তারা হয়তো মানে অনেক সময় আমাদেরকে অনেক কথা শুনতে হয় যে আপনারা শুধু সাসপেক্ট করে। হ্যাঁ, কিন্তু আমাদের তো সাসপেক্ট, এটা তো এই নয় যে আমরা আসলে মানে এটা তো ঘটতেছে। যদি না ঘটতো তাহলে বলতেন যে আমরা তো মানে ইয়ে করে, কারণ আমরা তো কারো পেটে ঢোকাই নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে এটা মানে আপনার ইয়ে করতে হবে। জি, আমরা যদি এই যে আসক্তি বিষয়টা তো আসলে অনেক বড় একটা বিষয় এবং আন্ডার আমব্রেলা মাদকাসক্তির একটা বিষয় আসছে। এবং এখন আরেকটা যেটা ভয়াবহ আসক্তি, আমাদেরকে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, হোয়াটসঅ্যাপে বা ইমো বা ভাইবারে বিভিন্ন রকম কিন্তু এখন অনেক প্রলোভন দেখিয়ে এবং অনেক নৈতিক স্খলন টাইপের কিছু কিন্তু অফার করা হয় এবং অনেক মেসেজ দেওয়া হয়, ভিডিও কলের কিছু অফার থাকে আসলে, যেটা যুব সমাজের অবক্ষয়ের অনেক অন্যতম প্রধান কারণ বলে আমরা এখন বিশ্বাস করি। তো সেই বিষয়টা আসলে কিভাবে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখানে আসলে কি করা যেতে পারে? এটাও কিন্তু আমাদের জন্য আসলে কিন্তু আমরা যে আসলে কোথায় যে ঠেকবো, বুঝতে পেরেছেন, মানে এর যে শেষ কোথায় সেটা কিন্তু এখানে আমরা বলতে পারছি না আসলেই। কারণ দেখেন একটা করে মানে এক দিন যাচ্ছে আর একটা কোনো নতুন প্রযুক্তি আসতেছে আর কি। দেখেন মানে আমাদের জন্য কিন্তু মানে আমরা ওই জায়গাটা যখন পৌঁছাচ্ছি তখন আর একটা প্রযুক্তি চলে আসতেছে। এবং বর্তমান যে আপনি যেটা বললেন যে আসলে এটা কিন্তু একটা খুবই ভয়াবহ মানে সমস্যা, সেটা হলো কিন্তু বিভিন্ন ধরনের প্রলোভন যে মানে বিজ্ঞাপন দিয়ে। এখানে দেখেন যে অনেক সময় আমাদের মতো সচেতন মানুষও কিন্তু আমরা মাঝে মধ্যে পড়ে যাচ্ছি কিন্তু তাদের এমন ভাবে মানে এ দিচ্ছে, এমন প্রলোভন দেওয়া হয়। এবং এটা তো আমরা তো মানুষ, রক্ত মাংসের কিন্তু সবাই কিন্তু রক্ত মাংসের তৈরি আর কি। এখন আপনি হঠাৎ করে আপনার ব্রেনে মানে এটাকে গেঁথে যাচ্ছে, এমন কিছু মানে এমন কিছু কথা বলা হয় যে প্রলোভনে পড়ে যেতে হয়। এটাও কিন্তু আমাদের মানে আমরা এটা আমাদের আইন প্রয়োগ সংস্থা এটা নিয়ে কাজ করছে এবং আমরা দেখেন অনেকগুলো চক্কর কিন্তু ধরাও পড়তেছে, কিন্তু ধরা যে পড়ছে না তা না, কিন্তু ধরা কিন্তু পড়ছে। তারপরে দেখেন আপনার কিশোর গ্যাং একটা তৈরি হয়েছে কিন্তু
কিশোর গ্যাং কিন্তু এটাও কিন্তু আমাদের জন্য একটা কিন্তু নতুন একটা ইয়ে আর কি। তারাও এগুলো কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এগুলোকে কিন্তু ধরছে। এখন তারা যে একেবারেই যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা নয়, এখন নিয়ন্ত্রণে তো অবশ্যই আছে। এখন তারা যে তথ্য প্রযুক্তিগুলো আমরা যখন ওইটাকে রপ্ত করছি, তারা আর একদিকে সুইচ করছে। যেরকম দেখেন না, বললাম না যে 70 দশকের যে মাদকের যে এটাই এখন আপনার এই 2024 সালে এসে কিন্তু সেটা আর থাকতেছে না। এখন দেখেন আমরা 2024 সালে এসে যে আপনার কুশ কিংবা আপনার ব্রাউনি কেক, মানে ম্যাজিক মাশরুম কিংবা এই ধরনের বিভিন্ন ধরনের কথা আমরা এখন যে মাদকের নাম কত বলছি, জানি না 2025-26 সালে কিংবা 28 সালে কিংবা 30 সালে হয়তো আমরা এই সার্ভিসে থাকবো না। আমাদের যারা নতুন প্রজন্ম, আমাদের যারা এটা পরবর্তীতে তারা আরো কিছু যে কি যে ফেস করবে আমাদের জানা নাই। আপনারা জানেন যে খাত নামে একটা মাদক, খাতের নাম শুনছেন আর কি, একটা মানে পাটের পাতার মতো একটা পাতা। এখন সেটা আফ্রিকা থেকে সেটা আমাদের দেশে মানে আসছিল, আমরা মোটামুটি সেটা রোধ করতে পারছি। এখন আমাদেরকে তো আগে জানা লাগবে সেটা আর কি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো এই যে মানে ড্রাগ যেটা আর কি, এখন হয় কি মানে এমন কিছু ড্রাগ আছে যে ড্রাগ আপনার এসেনশিয়াল মেডিসিন হিসেবে ব্যবহার করবেন আপনি। এখন আপনি মেডিসিনকে আপনার কিন্তু প্রত্যেকটা ড্রাগের কিন্তু ওখানে লেখা থাকে যে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেববো, রেজিস্টার্ড ডাক্তারের, এমনি কোনো ডাক্তার নেই, রেজিস্টার্ড ডাক্তার বলা কিন্তু একদম। এবং আপনাকে ডাক্তার কিন্তু প্রথমে কি করা হয়, আপনার বয়স জানে এবং আপনার বয়স ওজন নিয়ে তারপর কিন্তু মাত্রা করে। এখন আপনি নাফা খান, নাফা কেন খান? আপনার গায়ে ব্যথা হলে কিংবা সিভিয়ার জ্বর হলে আপনার ডাক্তার বলে, ডাক্তার কি ঘন্টায় ঘন্টা নাফা খেতে বলে? নিশ্চয় না, কারণ নাফাতেও কিন্তু একটা ড্রাগ আছে, কিন্তু অ্যাসিডিক অ্যানহাইড্রেট বলে একটা উপাদান আছে। এই নাফা যদি আপনি এরপরে অভ্যস্ত হয়ে যান, এই নাফার কিন্তু আপনি এটা কিন্তু এই নাফা কিন্তু পেনকিলার খাচ্ছে, হ্যাঁ মানুষ কিন্তু পেনকিলার খাচ্ছে। যেরকম দেখেন, আমি যখন রাজশাহীতে কর্মরত ছিলাম তখন ওই এলাকায় যখন আপনার এই 18-19 সালের দিকে আপনার ইয়াবার ট্রেনটা আমরা অনেকটা প্রশমিত করছিলাম, তখন কিন্তু ওই রাজশাহী এলাকার নিরাময় কেন্দ্রগুলো ভিজিট করতে যেতাম, তারা বিভিন্ন ধরনের পেন কিলার, টাপেন্টাডল, লাপেন্টা, ওপেন্টা, এই ধরনের বিভিন্ন ধরনের পেন কিলার কিন্তু তারা ইউজ করতো। ইউজ করে আমরা বললাম যে কিরে এইগুলো কি? তো স্যার এগুলো হলো পেন কিলার। তো পেন কিলার বলছে যে এটাকে যদি মানে ইয়ে করা হয়, তাপ দিলে এটা ইয়াবার মতো এটার পাওয়া যায়। হোয়াট ইজ দিস? দেখেন কিভাবে আমরা আপনাকে রোধ করব। এবং মানে এই যে মিয়ানমার, রিসেন্টলি মিয়ানমারতে মানে কিন্তু বেশ কিন্তু ওদের আনরেস্ট অবস্থা আছে। এখন ইয়াবার ট্রেন্ড কিন্তু অনেকাংশে কমে আসছে, আমরা কিন্তু এইভাবে এখন সিজ করতে পারছি না। এখন যেটা ঘটতেছে আপনার, আমি অতি সম্প্রতি আপনার কিছুদিন আগে আমি আমাদের যে নারী নিরাময় কেন্দ্র আছে আসানি মিশন, ওখানে ভিজিট করতে গেছিলাম। তারপরে গত 3 দিন আগে আমি নারায়ণগঞ্জে 3টা নিরাময় কেন্দ্র আমি ভিজিট করতে গেছিলাম। ভিজিট করতে যেয়ে দেখি যে ওদের কাছে আমি দেখলাম যে কোন ধরনের ড্রাগে তারা বেশি আসক্ত আর কি। এখন ওরা বেশিরভাগ বলতেছে হলো গাঁজা, ইয়াবা এবং আপনার হলো বিভিন্ন ধরনের এই মানে ট্যাবলেট, বেস আপনার পেন কিলার কিংবা এই ধরনের তারা ইউজ করে। ঘুমের ওষুধ দারুণভাবে অ্যাবিউজ হচ্ছে আর কি। এবং আমি মনে করি যে অনেক দেশে কিন্তু ফার্মাসিতে কিন্তু একটা ওষুধ কিনতে গেলে কিন্তু অনেক জবাবদিহি করতে হয়। আমি মনে করি যে আমাদেরও সময় এসছে আপনার ফার্মেসিতে যে অবাধে আপনি এখন যান, যে কোনো ফার্মেসিতে যান, আমি ইচ্ছা মতো আপনি লক্ষ লক্ষ টাকার ওষুধ কিনে নিয়ে চলে আসতে পারেন যদি আপনার পকেটে টাকা থাকে। আপনি পাশের রাষ্ট্রে ভারতে যান, তো আমরা বিভিন্ন দেশে যাওয়াদের আমাদের সুযোগ হয়েছে, আমরা দেখছি প্রেসক্রিপশন ছাড়া তারা কোনোভাবে মেডিসিন দেয় না। ইভেন আমরা যদি কাউকে মেডিসিন আনতে গেলে সেখানেও কিন্তু প্রেসক্রিপশনটা দিয়ে তারপরে আপনার মেডিসিন নিয়ে আসতে হচ্ছে। আমি মনে করি যে শুধুমাত্র যে আপনার এটাও কিন্তু দরকার হয়েছে। এখন আপনি ইচ্ছা করলেই আপনি যে কোনো ফার্মেসিতে যেই যে কোনো ওষুধ কিনে নিয়ে আসতে পারবেন। এটাও রোধ যদি না করেন, শুধুমাত্র আপনার যে একদিকে দিলে হবে না, কিন্তু এটাও কিন্তু রোধ করতে হবে। কারণ বেশ একটা অংশ আপনার এই ধরনের কিন্তু ড্রাগে কিন্তু মানে আপনার মেডিসিন একদম এসেনশিয়াল মেডিসিন, কিন্তু এগুলো কিন্তু এসেনশিয়াল মেডিসিন, সেই মেডিসিনে কিন্তু তারা জড়িয়ে যাচ্ছে। শুধুমাত্র তারা অ্যাভেলেবল, তারা গেলেই ফার্মেসিতে গেলে সহজলভ্যতা পাচ্ছে। আমি মনে করি যে আপনার ফার্মেসিগুলোকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং আপনার অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া এবং বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত ফার্মেসিগুলো এই মেডিসিন বিক্রি নিষিদ্ধ করতে হবে। তা না হলে কিন্তু আপনার এটাকে আমরা রদ করতে আমরা পাচ্ছি না। কারণ আমার অতি সম্প্রতি বেশ কিছু নিরাময় কেন্দ্র আমি ভিজিট করে দেখলাম যে তারা আপনার এই মেডিসিন, বিভিন্ন ধরনের মেডিসিনের উপরে তারা কিন্তু এডিক্ট হয়ে যাচ্ছে। এবং আপনার ইন্ডিয়ার কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো কিন্তু আমাদের কাপ সিরাপ পর্যন্ত কাপ সিরাপ, তারপরে আপনার সিডিল, অ্যাভিল, বিভিন্ন ধরনের যে ইনজেক্টিং যে এগুলো আছে,
এগুলো কিন্তু ককটেল আকারে আপনার এ করছে। এবং শুধু তাই না, আপনি জানেন যে মাঝে মধ্যে দেখবেন আপনার মৃত্যুবন্ধ ঘটছে। মৃত্যুবন্ধ ঘটছে কেন? কোকের সাথে। না, কোক আছে না, পেপসি, কোক, এর ভিতরে আপনার ঘুমের ট্যাবলেট মেশানো হচ্ছে। মিশায়ে 3-4 ধরনের ঘুমের ট্যাবলেট মিশায়ে এটা আবার ঝাক্কি দেওয়া হচ্ছে। ঝাক্কি দিয়ে কিন্তু এটা আবার খাচ্ছে আর কি। এখন দেখেন ওই মেডিসিন আর ওই যে কোক দিয়ে সে কিন্তু মৃত্যুবরণ ঘটছে, কিন্তু মৃত্যু ঘটছে। কিন্তু মাঝে মধ্যে দেখবেন আপনার কিছুদিন আগেও কিন্তু আপনার বিশেষ করে নর্থ বেঙ্গলে এটা ছিল, মানে আপনার কিছুদিন আগেও কিন্তু আপনার নওগাঁ এবং কয়েক জায়গায় কিন্তু কয়েকজন মারা গেছে, মানে ঝাক্কি দিয়ে কিন্তু মারা গেছে, ঝাক্কি খেয়ে মারা গেছে। এখন দেখেন আমি কিভাবে এটাকে রোধ করব? আমি কোককে কি আপনার করতে পারবো? এই কোকের ভিতরে আপনি ঘুমের ট্যাবলেট দিয়ে বিভিন্ন দিয়ে আপনি ঝাঁকিয়ে করে খাচ্ছেন, এটা আমাদের পক্ষে কি সম্ভব? আপনার কোন আইন প্রয়োগ সংস্থার পক্ষে সম্ভব যে ঘরে ঘরে আপনাকে এটা করবে? এই জন্য আমি মনে করি যে আমরা যে স্ট্র্যাটেজিতে কাজ করি, আসলে শুধুমাত্র যে আইন প্রয়োগ করে কিন্তু এই মাদকের মতন ভয়াবহ সমস্যা আমরা এই সমাজ থেকে কোনোভাবেই কিন্তু মানে আমরা রোধ করতে পারবো না। পৃথিবীর কোনো দেশ যেমন পারে নাই, বাংলাদেশের জন্য কঠিন। এবং একইভাবে শুধু কঠিন এ না, আমাদেরকে সচেতনতা বোধ তৈরি করতে হবে। আমাদেরকে যেরকম আপনার সন্তানদেরকে মানে ইয়ে করতে হবে, এবং আমাদের পিতামাতার কিন্তু অনেক ভূমিকা, পরিবারের কিন্তু বিশাল একটা ভূমিকা। পরিবার যদি না আগে আসে, তার সন্তান কার সাথে মিশছে, তার সন্তান কোথায় যাচ্ছে, তার সন্তান সঠিক সময়ে ঘুমাচ্ছে কিনা এবং সঠিক সময় ঘুম থেকে উঠছে কিনা, এটাও কিন্তু একটা বিষয়। কারণ মাদকাসক্ত যারা কিন্তু তারা দেখবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে তারা বেশি রাত জাগে, দিনের বেলায় ঘুমায়। তাহলে এই সন্তান কখন ঘুমাচ্ছে আর কখন উঠছে সেটা দেখবের দায়িত্ব কার? আমার দায়িত্ব তার বাবা মার। এখন সে বাবা মা যদি শুরুতেই দেখে যে আমার সন্তান কেন 10টা বন্ধ ঘুমাচ্ছে, তার তো ভরে ওঠার কথা। এখন এই জন্য বলে যে ধর্মীয় অনুশাসন কিন্তু একটা জরুরি বিষয়। নৈতিক চর্চা, সংস্কৃতির চর্চা সবগুলোই আসলে দরকার। দেখেন আমরা কোনো মুরব্বি দেখলে কিন্তু আমরা এমনও আছে যে আমি একসময় মোটরসাইকেল চালাতাম, আমি যদি কোনো মুরব্বিকে দেখছি রাস্তায়, মোটরসাইকেল থেকে নামছি। আমি যে মোটরসাইকেলও চালাতাম না, যে মোটরসাইকেল ঠেলে নিয়ে গেছি আমি। এই যে আমাদের একটা বোধ কাজ করছো। আর এখন দেখেন যে আপনার হলো আমরা মোটরসাইকেল কিনে দিচ্ছি আপনার টিনেজার ছেলেমেয়েদের হাতে, তাদের হাতে। তারা দেখেন আরেকটা জিনিস দেখেন আপনার ধূমপান। এটা একটা বড় গেটওয়ে আসলে। হ্যাঁ, এটা একটা বিশাল গেটওয়ে। আপনার দেখেন ধূমপান যে হারে, আমি দেখি আমাদের যতগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আমি ভিজিট করছি, এমন কোনো মাদকাসক্ত নাই যে সরাসরি সে ইয়াবা আসক্ত, সরাসরি সে গাঁজায় আসক্ত, এমন কোনো ব্যক্তিকে আমি পাইনি। প্রত্যেকেই হলো ধূমপান তারা হলো প্রথম শুরু তাদের জীবন, তারপরে হলো ধূমপান থেকে গাজার স্টিকের থেকে ইয়াবা, এইভাবে ধূমপান মানে বিষপান, এটা আমরা জানি। এটা একেবারে আপনার হলো ডেফিনেটলি। এবং এখন কিন্তু শুধুমাত্র দেখেন, শুধুমাত্র তো ছেলেদের ভিতরে না, এখন কিন্তু অনেক মেয়েরাও কিন্তু এদিকে কিন্তু ধাবিত হচ্ছে। সর্বশেষ যদি কোনো গাইডলাইন থাকে? সর্বশেষ আমার গাইডলাইন হলো যে আমাদের পিতামাতাকে সচেতন হতে হবে। একই সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে আমাদের বাচ্চাদের যে লেখাপড়ার মানে এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে আরো নিবিড়ভাবে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, যেন তারা তাদের পাঠ্য বইয়ের সাথে তারা সংশ্লিষ্ট থাকে। তারা যেন অন্য যে মানে সোশ্যাল মিডিয়া কিংবা এই দিকে যেন ধাবিত না হয়। তা নাহলে কিন্তু আমাদের এই পরবর্তী যুব সমাজ কিংবা পরবর্তী প্রজন্ম সুস্থ বিনোদন, সংস্কৃতি চর্চা, ধর্মীয় অনুশাসন জাতি আমাদের জন্য কিন্তু মানে খুবই কঠিন অপেক্ষা করছে। কারণ আমার দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই 20 থেকে 45 বছর কিংবা তরুণ সমাজ কিন্তু এদিকে ধাবিত হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা আগামী 2041 সালে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশে যেতে গেলে কিন্তু আমাদের বিশাল একটা অন্তরায় কিন্তু এই মাদক। এখন আমরা যদি এই সমাজকে, আমাদের যুব সমাজকে যদি মাদক থেকে আমরা বিরত না করতে পারি, আমরা মাদকাসক্ত যদি আমাদের সমাজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সেই জাতির পিতার যে স্বপ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক, সে জায়গায় কিন্তু আমরা ব্যত্যয় ঘটবে আমাদের। আমরা সকলেই মিলে এগিয়ে আসি যে আমরা কিভাবে আমাদের দেশকে সেই লক্ষ্যে নিয়ে যেতে পারি, আমরা সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, এবং স্মার্ট বাংলাদেশ আমরা মানে ওই জায়গায় আমরা পৌঁছাতে পারি এবং আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি।